তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। আরিয়ান সঙ্গে সঙ্গে বাটিটা হাতে নিয়ে দেখে তাতে আলু পরোটা। আরিয়ান একটা খেয়ে নেয়, ততপর ফারিয়ার কথা শোনার জন্য মনোযোগী হয়। ফারিয়া নরম গলায় বলল, দেখুন, আপনি এখন খেয়ে বাড়িতে যান। আপনি যদি এখন বাইরে বাইরে থাকেন এবং পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে সেটা খুব একটা ভালো হবে না। আরিয়ান নিম্ন সুরে বলল, তাহলে আমি কি করব? আমি বাড়িতে কিভাবে যাব? ভাই এবং মেহুর কষ্ট দেখে আমার নিজের ভেতরটাতে জ্বলে। তাই বলে এইভাবে পালাবেন? পরিস্থিতি ফেস করতে শিখুন ডক্টর সাহেব। কঠিন পরিস্থিতি আমাদের জীবনে বহুবার আসবে, যাবে। তাই বলে দমে গেলে কিছুতেই হবে না। বরং কঠিন পরিস্থিতিতে আমাদের শক্ত থাকতে হবে। আপনি বাসায় যান। এই সময় আরহান ভাইয়া এবং মেহবিন আপুকে আপনার বড্ড প্রয়োজন। ফারিয়ার কথা শুনে আরিয়ান মুগ্ধ হয়। মেয়েটা কতটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল। দিনের পর দিন যায়, মাসের পর মাসও চলে যায়। থেকে যায় অতীতের কিছু বিষাক্ত ক্ষত। সেই ক্ষতগুলো চাইলেও মুছে ফেলা যায় না জীবন থেকে। ক্ষতগুলো যেন আজীবন রয়ে যায়। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল মেহবিনের সন্তান মারা গিয়েছে। সবাই আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও মেহবিন হতে পারেনি। শত হলেও মা তো। মেহবিন এখন আরহামের ঘরে সারাদিন বসে থেকে বাচ্চার খেলনা জামা কাপড়গুলো আগলে রাখে। আরহামের রুমের সাথে আরহাম আরেকটা অ্যাটাচ করে রুম বানিয়ে ফেলেছে। সেখানেই বাচ্চার সব খেলনা জামা কাপড়, বাচ্চার ছোট্ট বিছানা সব রয়েছে। মেহবিন সেই অ্যাটাচ করা রুমেই সারাদিন থাকে। কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। কারো পায়ের শব্দে পেছনে ঘুরে মেহবিন দেখে আরহাম দাঁড়িয়ে আছে। আরহাম ধীর পায়ে এগিয়ে এসে মেহবিনের কাছে এসে শান্ত গলায় বলল, সকাল থেকে কিচ্ছু খাওনি, এবার অন্তত টোস্টটা খেয়ে নাও। তুমি খাওয়ার পর আমি অফিস যাব। মেহবিন নির্লিপ্তভাবে জবাব দিয়ে বলল, আমি খাবো না। খাবো না মানে? দেখো মেহবিন, স্টুপিডিটির অনেক জেদ দেখিয়েছো এতদিন। আমি আর সহ্য করবো না। খুব বকবো আমি তোমায়। চুপচাপ খেয়ে নাও। এইভাবে অনিয়ম করতে থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। মেহবিন দমে যাওয়ার গলায় বলল, আমি সত্যি কিছু খেতে পারবো না আরহাম সাহেব। আমার শুধু নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমি একজন ব্যর্থ মা, যে নিজের সন্তানকে রক্ষা করতে পারে না। সে কখনোই মা হওয়ার যোগ্যতা রাখে না। আমি জীবনের প্রতিটা মুহূর্তে ব্যর্থ হয়েছি আরহাম সাহেব। আরহাম শীতল গলায় বলল, ব্যর্থতা বলে জীবনে কিছুই নেই। আমরা যখন জীবনের কিছু কঠিন মুহূর্তে এসে নিজেদের পরাজিত মনে করি, তখন আমরা ব্যর্থতা নামক শব্দটা প্রয়োগ করি। জীবনে অনেক কঠিন মুহূর্ত আসবে, কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে? ব্যর্থতা থেকেই নতুন ভালো কিছু সূচনা হয়, যদি আমরা চাই। আমি জানি তুমি আপাতত যে সময়টাতে আছো তাতে ভেঙে পড়াটা স্বাভাবিক। আমরা প্রথমে অনেকটা ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন নিজেকে শক্ত করা মেহবিন, জীবনটা এখনো শেষ হয়ে যায়নি। মেহবিন আরহামের কথা শুনে প্রতি উত্তরে কিছু বলল না। নিভু নিভু দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আরহাম অফিসের কাজ সেরে সবেমাত্র অফিস থেকে বেরিয়ে আসবে, তখনই বাড়ি থেকে ফোন আসে। মেহবিন নাকি কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কথাটি শুনে আরহামের মাথায় রক্ত চড়ে বসে। আরহাম তার হাত দুটো টেবিলে রেখে বাড়ি দিয়ে বলে, মেহবিন, এবার দেখবে তুমি আরহাম হাসান তালুকদার কে জিনিস। এবার আমি সহ্য করব না। আমার থেকে দূরে যাওয়ার স্পর্ধা কি করে মাথায় আসলো তোমার? সকলের সামনে আরহাম মেহবিনকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। মেহবিন হাত পা ছোড়াছুড়ি করলেও তেমন কোনো লাভ হয় না। বাড়ির ভেতরেই ঢুকতেই মেহবিন থমকালো। পুরো বাড়ি বিয়ের সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। চারিদিকে লোকের ছড়াছড়ি। তাদের সাথে আরহামের মা বাবা হাসিমুখে কথা বলছে। আরিয়ান প্যান্ডেলের লোকদের সব কাজ বুঝিয়ে দিচ্ছে। বাড়িতে আবার কার বিয়ে লাগলো, কথাটি বারবার মেহবিনের মাথায় ঘুরপাক খাচ্ছে। মেহবিনের অবস্থা খানিকটা বুঝতে পেরে আরহাম মেহবিনের কানে আস্তে করে বলে, কার বিয়ে হচ্ছে তা নয় পরে বলি। কিন্তু আপনি তার আগে আমাকে কোল থেকে নামান। বাড়ির সবাই দেখলে কি ভাববে? মেহবিনের বলা ব্যক্তবাণীকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে আরহাম ধরা গলায় বলল, ছাড়বো না তোমায়। কোলে বসিয়ে রেখে দেবো আজীবন, যেন বারবার ফাঁকি দিয়ে পালিয়ে যেতে না পারো। আরহামের কথা শুনে মেহবিন শুকনো ঢোক গিলল।
আরহামের বলা বাণীটি তার কানে কেমন যেন ঠেকল। মেহবিন লক্ষ্য করেছে আরহাম তাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছে, অথচ তাতে কারো কোনো ভাবান্তর নেই। সবাই সবার মতো কথা বলে যাচ্ছে, যা মেহবিনের চিন্তাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে। কেউ কেউ তো আরহাম এবং মেহবিনকে এইভাবে দেখে মিটিমিটি হাসছে। মেহবিনের তো ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, লজ্জায় কুঁচকে আছে। আরহাম তা দেখে স্মিত হেসে মেহবিনকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে। মেহবিনের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে মেহবিন ঠিক করেছে সব কিছুর মায়া ত্যাগ করে এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাবে। কেননা এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে তার সন্তানকে নিয়ে ঘিরে থাকা সকল স্মৃতি, যা প্রতিনিয়ত মেহবিনকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। তাছাড়াও অব্র বিভিন্নভাবে মেহবিনের সাথে দেখা করার চেষ্টা করছে, যা মেহবিনের পুরনো ক্ষতগুলো পুনরায় জাগিয়ে তুলছে। এমনকি মেহবিন জানে আরহাম তাকে কতটা ভালোবাসে, কিন্তু আরহামের এই অফুরন্ত ভালোবাসার বদলে সে শুধু আরহামকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারবে না। তাই মেহবিন সিদ্ধান্ত নিয়েছে সে সবার থেকে দূরে চলে যাবে, যেখানে তাকে কেউ পাবে না। মেহবিন তার সিদ্ধান্তে অটল থেকে আরহামকে নিবেদন করার উদ্দেশ্যে ছোট্ট একটা চিরকুট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে রাহেলা এবং মজনু ছাড়া কেউ ছিল না, তারাও বাগানে তাদের প্রেমলাপে ব্যস্ত। এটাই ছিল মেহবিনের জন্য সুবর্ণ সুযোগ। আরিয়ান প্রথমে বাড়িতে এসে মেহবিনের সাথে দেখা করার উদ্দেশ্যে মেহবিনের রুমে যেতেই সর্বপ্রথম তার চোখে পড়ে টেবিলে রেখে যাওয়া চিরকুটখানা। আরিয়ান চিরকুটটা খুলে বুঝতে পারে মেহবিন বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তাই আরিয়ান সময় নষ্ট না করে আরহামকে ফোন করে সবটা জানায়। আরহাম আর দেরি না করে রাগে ফুঁসতে ফুঁসতে তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে এসে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে চিরকুটটা পড়ে রাগে আরহামের মাথায় আগুন জ্বলে ওঠে, কেননা চিরকুটে লেখা ছিল, আরহাম সাহেব, প্রথমে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, এভাবে আপনাদের সকলকে না বলে চলে যাওয়ার জন্য। আমি একটা বিষয় খুব ভালো করেই রিয়েলাইজ করেছি যে আমি যত বেশি আপনার কিংবা আপনার পরিবারের সাথে নিজেকে যুক্ত রাখব, আপনাদের ঝামেলা ততই বাড়বে। আপনারা আমাকে শতাধিক ভালোবাসা দিলেও আমি তার এক ভাগও দিতে পারিনি, বরং তার বদলে শুধু কষ্টই দিয়েছি। আমি সত্যি এই শহরে আর থাকতে পারছি না, তাই দূরে চলে যাচ্ছি। আশা করি আপনারা কেউ আমাকে খোঁজার চেষ্টা করবেন না। পারলে আরহাম সাহেব নতুনভাবে জীবনটাকে শুরু করবেন, ভুলে যাবেন মেহবিন নামক কোনো কালো ছায়াকে। চিরকুটটা দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে আরহাম। চিরকুটটা হাতে নিয়ে মুহূর্তেই ছুঁড়ে ফেলে দিয়ে আরিয়ানকে কিছু একটা বলে বেরিয়ে যায়। আরিয়ানও বুঝেছে আজ তার ভাই যা খেপেছে, আজ সত্যি মেহুর রক্ষে নেই। আরিয়ান মনে মনে মেহবিনের জন্য দোয়া করতে থাকে এবং কাজে লেগে পড়ে, কেননা তার ভাই যে তাকে অনেক বড় গুরু দায়িত্ব অর্পণ করেছে। আরিয়ান মনে মনে অনেক খুশি হয় আরহামের নেওয়া সিদ্ধান্তে। এটাই তো চেয়েছিল সে। শহরের থেকে কিছুটা দূরে নদীর পাড়ে শিউলি গাছের নিচে বসে আছে মেহবিন। এই জায়গাটা কেন যেন তার খুব ভালো লাগে। এই জায়গাটাতে সে অন্যরকম শান্তি খুঁজে পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে শিউলি ফুলের গাছ থেকে থেমে যায় মেহবিন। গাছের নিচে বসে থাকে কিছুক্ষণ। শিউলি ফুলগুলো ঝরে যাচ্ছে গাছ থেকে। মেহবিনের নিজের জীবনটা কেমন যেন শিউলি ফুলের মতো লাগছে। শিউলি ফুলের মতো তার জীবনেরও সমস্ত হাসি খুশি আনন্দের মুহূর্তগুলো কেমন যেন করে হারিয়ে গেল। মেহবিনের মনে পড়ছে আরহামের সাথে কাটানো প্রতিটা হাসি খুশির মুহূর্ত, আরহামের প্রতিটা যত্ন। এমন করে কে বা এতটা খেয়াল রাখবে মেহবিনের? মেহবিন নিজের মনটাকে শক্ত করতে চাইলেও পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। আরহামের থেকে দূরে চলে আসলেও তার কষ্ট সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু কেন এত কষ্ট হচ্ছে তার? তার সঠিক কারণ খুঁজতে লেগে আটকে ওঠে মেহবিন। সেই যেই অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছে, সেই অনুভূতিটি কি তবে তাকে নিজের মায়ার জালে জড়িয়ে ফেলল? আরহাম তখনই তার গাড়িটা মেহবিনের থেকে কিছুটা দূরের সাইডে রাখে। আরহামের গাড়ি দেখে কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মেহবিন। আরহাম এখানে কি করে এলো? কি করে জানলো মেহবিন এখানে থাকতে পারে? তখনই তার মনে পড়ে যায় একদিন পূর্ণিমার রাতের কথা। আমাকে যদি কখনো হারিয়ে ফেলো, তবে আমায় খুঁজতে থাকো কোনো শিউলি গাছের ফুলের ভিড়ে।
সেখানে আমি শিউলি ফুলের মাঝে নিজেকে লুকিয়ে রাখবো। মেহবিন আনমনে কথাটি বলে ফেলেছিল। তখন আরহাম শুনে বলেছিল, তোমার শিউলি ফুল ভালো লাগে? খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে নদীর পাড়ের সেই শিউলি গাছটা। মেহবিনের বলা সেই কথাটি আরহামের মনে ছিল, তাই তো খুব তাড়াতাড়ি মেহবিনকে খুঁজে বের করে ফেলে। আরহাম মেহবিনের কাছে আসতে চাইলে মেহবিন পেছাতে পেছাতে থমথমে গলায় বলল। এগোবেন না প্লিজ, আমি ফিরে যেতে চাই না। আরহাম খুব শান্ত থেকেই বলল। কিন্তু তোমাকে যে যেতেই হবে আমার সঙ্গে। মেহবিন তেতো গলায় বলল। যেতেই হবে মানে? আপনি কি আমার উপর অধিকার খাটাচ্ছেন? কোনো অধিকার নেই আমার উপর আপনার। আমি আপনার সাথে ফিরবো না। এতদিন অনেক কিছু করেছেন আপনি আমার জন্য। আমি আপনার আর বোঝা হয়ে থাকতে চাচ্ছি না। মেহবিনের মুখের কথা কেড়ে নিয়ে আরহাম মধুর গলায় বলল। বোঝা নয়, ভালোবাসা তুমি আমার। বাকি রইল অধিকারের কথা। সে অধিকার আজ আমি নিজেই তৈরি করে নেব। কথাটি বলেই আরহাম মেহবিনের কাছে এসেই আরহাম মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহবিনকে কোলে তুলে নেয়। এতে মেহবিন ভ্যাবাচাকা খেয়ে যায়। মেহবিন নামার জন্য উদ্ধত হলেই আরহাম তাকে রামধমক দেয়। সে চুপ হয়ে যায়, কেননা আরহামের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট পরিমাণে রেগে আছে। আরহামের রাগে ঝলসে থাকা মুখশ্রীখানা দেখে মেহবিন আর কিছু বলার সাহস পেল না। আরহাম মেহবিনকে কোলে নিয়ে গাড়ি দিয়ে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসেই মেহবিন দেখতে পেল বাড়িতে ছোটখাটো বিয়ের আয়োজন করা হয়েছে। আরহাম মেহবিনকে নিজের রুমে নিয়ে আসে। মেহবিন ভাবনা থেকে বেরিয়ে আসে আরহামের কথায়। আরহাম বলল। তুমি কি এখনো কোলে বসে থাকবে? ঘরে তো চলে এসেছে, নাকি এখন আমার কোলেই বসে থাকবে? যদি আমার তেমন একটা সমস্যা নেই। মেহবিন আরহামের কথায় আরেক দফা লজ্জা পায়। সে দ্রুত আরহামের কোল থেকে নেমে আসে। সে এখন আরহামের ঘরে। আরহাম কাউকে গলায় উঁচিয়ে হাঁক করে ডাকে। আরহামের গলা শুনে কিছু মেয়েরা বিয়ের শাড়ি গয়না বিছানায় রেখে দিয়ে চলে যায়। মেহবিন সবকিছু দেখে বিস্মিত হয়ে বলে। এইসব বিয়ের জিনিস কিসের জন্য? আরহাম মেহবিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে। আজ যে আমাদের বিয়ে ম্যাডাম, এগুলো তোমারই বিয়ে শাড়ি গয়না। মেহবিন কথাটি শুনে অবিশ্বাসের সাথে আরহামের দিকে তাকাতেই আরহাম তার অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে। ভেবো না তোমার উপর আমি কোনো স্বামীর অধিকার খাটানোর জন্য বিয়েটা করছি, কিংবা তোমাকে ভালোবাসতে বাধ্য করছি। আমি শুধু তোমার সারাটা জীবন আগলে রাখার জন্য বিয়েটা করছি। ভালোবাসি তোমায় আমি। তুমি আমাকে ভালো না বাসলেও আমার পাশে সারা জীবন থেকে যাও। আমি তোমাকে আগলে রাখবো সযত্নে প্রেয়সী। অতঃপর আরহাম মুখশ্রীতে কাঠিন্য ভাব এনে বলল। তোমাকে আমি কখনো নিজের থেকে দূরে চলে যেতে দিব না। তুমি কখনো আমার থেকে দূরে যেতে পারবে না, কেননা সেই অধিকার আমি তোমাকে দেইনি। প্রাক্তন স্ত্রী এখন নিজেরই ভাইয়ের বউ হবে, কথাটি ভাবতেই গা শিউরে ওঠে অব্রের। ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে। মেহবিনকে তো সে অনেক ভালোবাসে, তাহলে অব্র কিভাবে মেহবিনকে অন্য কারো বউ হতে দেখবে? না, অব্র কিছুতেই দেখতে পারবে না। অব্রের কাছে খবর এসেছে তালুকদার বাড়িতে নাকি বিয়ের আমেজ পড়েছে। আজকেই আরহাম এবং মেহবিনের বিয়ে। কিছুটা হুট করেই বিয়েটা ঠিক করা হয়েছে। কিছুক্ষণ আগেই জানতে পেরেছে অব্র, কিন্তু অব্র তা কিছুতেই হতে দেবে না। সে খুব ভালো করেই জানে মেহবিন তাকে এখনো ভালোবাসে। সে অন্য কাউকে কিছুতেই বিয়ে করবে না। ইশরা বেগম ছেলের জন্য খাবার নিয়ে আসে। তার ছেলে এক প্রকার কোনো মরণ যন্ত্রণায় ভেতরে ভেতরে কাতরাচ্ছে। ছেলের কাছে জানতে চাইলে তার ছেলে তাকে এক প্রকার এড়িয়ে গিয়ে চলে যায়। এতে ইশরা বেগমের চিন্তা খানিকটা বেড়ে যায়। আরহাম এইবার মেহবিনের দিকে এগুতে এগুতে ভাবুক কণ্ঠে বলে। চিরকুটে কি লেগেছে জানো? আমি যেন তোমাকে ভুলে যাই, রাইট? মেহবিন ঘন ঘন পলক ফেলছে। ভয় বুকটা বারবার কাঁপুনি দিচ্ছে। মনে হচ্ছে এখনই আরহাম তাকে চেপে ধরবে, গিলে একেবারে খেয়ে ফেলবে। আরহামের গম্ভীরপূর্ণ বাণীগুলো তার কাছে কেমন যেন ভয়ঙ্কর ঠেকছে। সে মুখ থেকে শব্দ বের করার পূর্বে আরহাম ঝাঁঝালো গলায় বলল। আর কি যেন বলছিলে? আমি যেন নতুনভাবে শুরু করি, তো আবার অন্য কারো? হাউ ডেয়ার ইউ মেহবিন! এতটা সাহস তোমাকে আমি কবে দিয়েছি? মেহবিন স্থির হয়ে দাঁড়াতে পারল না, পিছাতে লাগলো।
আরহাম রোষপূর্ণ দৃষ্টি মেহবিনের দিকে নিক্ষেপ করে একেবারে মেহবিনের কাছে এসে পড়ল। যতটা কাছে চলে এলে একে অপরের নিঃশ্বাস একে অপরের বুকের ভিতরের কাঁপুনি গভীরভাবে অনুভব করা যায়। আরহাম মেহবিনের চোখে চোখ রেখে বলল, হাউ হার্টলেস ইউ আর। কোনো হার্ট নেই তোমার? কোনো অনুভূতি বোঝার ক্ষমতা নেই? না হলে চিরকুটে লেগে যেতে পারতে না। মেহবিন এবার নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি আপনার ভালোর জন্যে আপনার থেকে দূরে যেতে চেয়েছিলাম। আমি তো সবসময় আপনাকে কষ্ট দিই, আপনার ঝামেলা বাড়াই, কিন্তু তার বদলে ভালোবাসা দিতে ব্যর্থ হয়েছি আমি। আমি আপনার ভালোবাসা ডিজার্ভ করি না। আরহাম শুধু দীর্ঘশ্বাস ফেলে। মেহবিনের মুখশ্রী আলতো করে নিজের হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো আমি তোমাকে ভালোবাসি। আমি খুব ভালো করে জানি আমি সঠিক মানুষটাকে ভালোবেসেছি। আমার প্রেয়সী তুমি। কি করে ভাবলে তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথে নিজের জীবন জড়াবো? মেহবিন কান্না মিশ্রিত গলায় আরহামের দিকে তাকাতেই আরহাম মেহবিনের কপাল নিজের কপাল ঠেকিয়ে বলে, আর কতবার বললে বুঝবে তুমি প্রেয়সী? তোমার আরহাম সাহেব শুধু তোমাকে আজীবন ভালোবেসে যেতে চায়, সযত্নে আঁকলে রাখতে চায় তোমার হাতখানা। তুমি যদি জানতে প্রেয়সী তোমার আরহাম সাহেবের মনের কতটা গহীনে তোমার বসবাস, তাহলে কেঁপে উঠতে তোমার ভিতরের হৃদয়টা। কথাটি বলতে গিয়ে আরহামের গলা ধরে এলো, ভেজে গেল আখি জোড়া। মেহবিন এখনো ফোপাচ্ছে, খানিকটা ফুপানি কণ্ঠে বলে উঠল, এত ভালোবাসার যোগ্য নই আমি আরহাম সাহেব। আপনি আমাকে বিয়ে করে আপনি শুধুই কষ্ট পাবেন। মেহবিনের বলা একই কথায় বারবার বিরক্ত হচ্ছে আরহাম। বিরক্তিতে না কুচিয়ে মেহবিনকে পুনরায় কোলে নিয়ে নিল। মেহবিন ভরকে গেল। আরহাম মেহবিনকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে বলল, বুঝলাম তুমি আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছ, তাই এসব বাজে কথা বলছো যেন আমি রেগে এখন খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে ফেলি। ওকে, নো প্রবলেম, তোমার যা ইচ্ছা। আরহামের উদ্ভট কথায় নাক ফুলালো মেহবিন। মাথাটা কেমন ঘোরাচ্ছে। সে কি বলল আর আরহাম তার উল্টো বুঝল। তাকে কোনো প্রকার বাণী ব্যক্ত করার সুযোগ না দিয়ে আরহাম গলা উঁচিয়ে কয়েকজন মেয়েকে ডাকলো। তাদের দেখে মনে হচ্ছে তারা পার্লার থেকে আগত। আরহাম তাদের দেখেই বলল, আমার হবু বউকে একদম লাল টুকটুকি বউয়ের মতো সাজিয়ে তুলবেন। আর হ্যাঁ, কোনো ভারী মেকআপ দিবেন না, হালকাতে আমার প্রেয়সীকে সুন্দর লাগে। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে কথাটি বলল। আর মেহবিন সে তো যেন ঘোরের মাঝে রয়েছে। মেয়েগুলো হেসে বলল, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার হবু বউকে আপনার মন মতোই সাজিয়ে তুলবো আমরা। আরহাম রুম থেকে বেরিয়ে গেল। মেয়েগুলো তাদের সাজানোর কাজে লেগে পড়ল। মেহবিন চাইলেও আটকাতে পারল না। লাল টুকটুকে বেনারসি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহবিন। মুখে হালকা সাজ থাকলেও মেহবিনের সৌন্দর্যকে দ্বিগুণভাবে ফুটিয়ে তুলছে খুব নিখুঁতভাবে। মেহবিন আয়নায় নিজেকে দেখেই চিনতে পারছে না। তার মনে অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে এই বিয়ে না হলেই ভালো হবে। তার অস্থিরতাকে কাটাতে আরিয়ানের আগমন ঘটল। সে মেহবিনকে দেখেই মুচকি হেসে বলল, বাহ রে, আজ আমার বেস্টুটাকে অন্যরকম সুন্দর লাগছে। ভাই তো চোখই সরাতে পারবে না। মেহবিন আরিয়ানের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, আরিয়ান প্লিজ, তুই আরহাম সাহেবকে বোঝা। উনি যা চাইছেন তা ঠিক নয়। আমি ওনার যোগ্য নই। মেহবিনের কথা শুনে আরিয়ান মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলে, এই মুহূর্তে এসব বাজে কথা বলার কোনো মানেই হয় না মেহু। আজকে একটা স্পেশাল দিন জানিস? আজ তোর এবং ভাইয়ের বিয়ে। বলেছিলাম না, একদিন কেউ একজন আসবে যে তোর জীবনে আলোকিত করে তুলবে। হ্যাঁ, সেই সঠিক মানুষটাই হলো তোর আরহাম। তাকে এইভাবে হারিয়ে ফেলিস না মেহু। সঠিক মানুষ জীবনে একবারই আসে, বুঝলি মেহু? আরিয়ানের কথা শুনে মেহবিন চিন্তায় পড়ে গেল। আরিয়ান আবারও বলল, তুই ভাইয়ের কাছে ঠিক কতটা বিশেষ তুই জানিস না মেহু। তুই ভাইয়ের প্রতিটা হাসির কারণ, প্রতিটা খুশির কারণ। তুই ভাইয়ের প্রিয়সী মেহু। ভাই তো তোর কাছে ভালোবাসা চাইছে না, শুধু তোকে সারা জীবনের জন্য পাশে চাইছে। এইটুকু তুই ভাইকে দিতে পারবি না মেহু? মেহবিন আরিয়ানের কথার উত্তর দেয় না, চুপটি করে বসে থাকে বিছানায়। আরিয়ান চলে যায়। মেহবিন ভাবতে থাকে যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে এতটা আগলে রাখলো, এতটা ভালোবাসলো, তাকে কষ্ট দেওয়াটা কি ঠিক হবে আদৌ?
মেহবিনের মনে হচ্ছে আরহাম কষ্ট পেলে তারও খুব করে কষ্ট হবে, অনেক কষ্ট হবে। সেই কষ্টের পরিমাণ হয়তো বলতে পারবে না মেহবিন। তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। মেহবিন উঠে দাঁড়িয়ে দেখে আরহাম এগিয়ে আসছে। সাদা কালারের সাথে ম্যাচিং করে কিছুটা গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। এলোমেলো চুলগুলো কপালে এসে লেপ্টে রয়েছে। মুখে তৎক্ষণাৎ হাসি ঝুলিয়ে রেখেছে। আরহামকে দেখে কেন যেন বড্ড তাকাতে ইচ্ছে করলো। লোকটা যেন আজ বহুরূপে সকল মেয়েকে ঘায়েল করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। অপরদিকে আরহাম মেহবিনের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। লাল টুকটুকে শাড়িতে মেহবিনকে কবে থেকে সে এইরকম বৌরূপে দেখতে চেয়েছিল, আজ তা পূরণ হয়ে গেল। মেহবিন ঘন ঘন পাপড়িগুলো বারবার পলক ফেলছে। ঠোঁটজোড়া কেমন কামড়ে ধরে রেখেছে, যা মেহবিনের প্রতি আরহামকে দ্বিগুণভাবে মোহিত করে রাখছে। বউরূপে তোমাকে এতটা মোহনীয় লাগে প্রেয়সী, আগে জানলে প্রতিদিন তোমাকে বউ সাজিয়ে নিজের ঘরে বসিয়ে সারাদিন দেখতাম। আরহামের এমন শীতল কণ্ঠে বলা কথায় লজ্জায় শিউরে ওঠে মেহবিনের হৃদয়টা। তা কি আরহাম বুঝতে পারছে? আরহাম এবার মেহবিনের দিকে হাত বাড়িয়ে বলল, যদি আমি বিয়েটা কিছুটা জোর খাটিয়ে করেছি, তবু শেষ মুহূর্তে এসে তোমার কাছে জানতে চাইছি, তুমি কি আমায় বিয়ে করবে প্রেয়সী? আগলে রাখতে দিবে বাকিটা জীবন? একটিবার হ্যাঁ বলে দেখো, আজীবন মনের রানী করে রাখবো তোমায়। একটিবার সুযোগ দিবে? আরহামের করা এই গভীর অনুরোধকে প্রতিহত করার আদৌ কোনো যুক্তি মেহবিনের কাছে নেই। সে কাঁপা কাঁপা হাতে আরহামের দিকে হাত বাড়িয়ে দেয়। আরহাম তৃপ্তির হাসি দিয়ে মেহবিনের হাত ধরে নিচে নিয়ে যায়। সকলে মেহবিন ও আরহামকে একসাথে দেখে মুগ্ধপানে তাকিয়ে থাকে। আরহাম মেহবিনকে স্টেজে নিয়ে আসতেই অব্র নিজের বিয়ের আসরে প্রাক্তন স্বামীকে দেখে কিছুটা বিচলিত হয়ে যায় মেহবিন। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অব্রের দিকে। অব্রকে বর্তমানে যে কেউ আশা করেনি তা সবার মুখে স্পষ্ট। অব্র মেহবিনের দিকে এগুতে নিলে মেহবিন আরহামের পেছনে চলে যায়। আরহাম মেহবিনের হাত ধরে শক্ত মুখে অব্রের দিকে তাকিয়ে থাকে। অব্র অসহায় হয়ে বলে, মেহু, তুই কি আমাকে ভয় পাচ্ছিস নাকি আরহামকে বল? তুই এই বিয়েটা নিজে থেকে করছিস না, তাই না? তুই তো আমাকে ভালোবাসিস, আরহামকে নয়, তাই না? তোকে তো আরহাম জোর করে বিয়ে করছে। তুই ভয় পাস না মেহু, তোর অভ্র চলে এসেছে। কথাটি বলে অব্র মেহবিনের দিকে হাত বাড়াতে নিলে আরহাম অব্রের হাত খপ করে ধরে ঝাঁঝালো গলায় বলে, নিজের লিমিট ক্রস করিস না অভ্র। মেহবিনের দিকে হাত বাড়ালে তোর হাত ভেঙে আমি গুরু গুরু করে ফেলবো। তুই কি ভেবেছিস এইসব ড্রামা করে তুই আজ আমাদের বিয়েটা আটকাতে পারবি? একদমই না। অব্র বিদ্রুপের হাসি দিয়ে বলে, আমি জানি আমার মেহু আমাকে ভালোবাসে। তুই ওকে জোর করে কখনোই বিয়ে করতে পারবি না, আর না কখনো মেহুর ভালোবাসা পাবি। মেহু আমাকে ভালোবাসে, আমি তাতে মেহুর সাথে যতই প্রতারণা করি না কেন, তাই না মেহু? মেহবিনের পক্ষে এইবার নিজেকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রাগে থরথর কাঁপছে তার দেহ। সে আরহামের সামনে এসে অব্রের সামনাসামনি দাঁড়ায়। অতঃপর রোষপূর্ণ দৃষ্টি অব্রের দিকে নিক্ষেপ করে বলে, ভালোবাসার তোমাকে তোমাকে কখনো ভালোবাসা যায় না অব্র, তোমাকে শুধু ঘৃণা করা যায়। আর তুমি আরহাম সাহেবের সাথে নিজের তুলনা করছো? হাহ, আরহাম সাহেবের জায়গা যেতে হলে তোমাকে একাধিকবার জন্ম নিতে হবে অব্র। অব্র মেহবিনের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে খুব ভালো করে লক্ষ্য করে আজ মেহবিনের চোখে শুধুমাত্রই ঘৃণা রয়েছে। কিন্তু একসময় সেই চোখে অব্র শুধু নিজের প্রতি ভালোবাসা দেখতে পারত। সেসব কিছুর জন্য অব্র নিজেই দায়ী। পাশ থেকে 2-3 জন মহিলা একে অপরের দিকে তাকিয়ে আরহামের বাবা মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কেমন মেয়ে রে বাবা, এক ভাইকে ডিভোর্স দিয়ে আরেক ভাইকে বিয়ে করেছে, আর আপনারাও এই মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে এসেছেন। আপনাদের মতো শিক্ষিত উচ্চবিত্তশালী মানুষদের কাছে এমন আশা করিনি। শুনেছিলাম আবার আরহামের ভাইয়ের বাচ্চা পেটে নিয়ে আরহামের বাচ্চা বলে চালিয়ে দিয়েছিল। কী সব যুগ এসেছে রে! ছি, থাকে একজনের সাথে এবং দোষ চাপায় আরেকজনের ঘাড়ে। এই মেয়ের চরিত্রে ঠিক নেই। আরেকজনও তাল মিলিয়ে বলতে থাকে। মেহবিন কথাটি শুনে চুপ হয়ে যায়। শেষে কিনা তার চরিত্র নিয়েও তাকে এতগুলো বাজে কথা শুনিয়ে দিল। মেহবিনের চোখ ভিজে যায়। আরহামের বাবা মা কিছু বলার আগেই আরহাম চিৎকার করে বলে, ব্যাস, অনেক বলে ফেলেছেন।
আমার হবু স্ত্রীকে নিয়ে কোনো প্রকার বাজে কথা আমি আরহাম হাসান তালুকদার শুনবো না। একটা মেয়ে এই সমাজে সবসময় অপমানিত হয়, প্রতারিত হয়। এই আপনাদের মতোই কিছু নিচু মন মানসিকতা নারীদের জন্যই। আপনারা অভ্রের মতো কিছু ঘৃণিত পুরুষদের সুযোগ করে দেন এইভাবে অন্যায় করার জন্য। একটা ছেলে যতই অন্যায় করুক, দিন শেষে একটা মেয়েকে সব দোষ মাথা পেতে নিতে হয়। সে একজন নারী বলে তার স্বামী তার সাথে যতই প্রতারণা করুক, যতই অন্য নারীকে বিয়ে করুক, সে সবটা সহ্য করে যাবে। যদি সে প্রতারকে ফেলে আবারও নিজের জীবন নতুনভাবে শুরু করতে চায়, তাহলে আপনাদের মতোই কিছু নারীরা সে অত্যাচারিত নারীকে চরিত্রহীন তকমাটা মাথায় লাগিয়ে দিতে একবারও ভাবে না, তাই না? আরহামের প্রতিবাদের সুরে বলা প্রতিটা কথা কাটার মতো লাগলো মহিলাগুলোর কাছে। গ্রামের একজন বয়স্ক মুরব্বী বলে উঠলেন, শিক্ষার কথা বলছেন? সব থেকে বড় মূর্খ তো আপনারা। হাই সোসাইটিতে থেকেও মেন্টালিটি আপনাদের চেঞ্জ হয়নি, আবার শিক্ষার কথা কোন মুখ দিয়ে বের করেন? আপনারা বড়, তাই সম্মানের সাথে বলছে। এত যখন মেহবিনকে আপনাদের সমস্যা, তাহলে প্লিজ আপনারা আসতে পারেন, নো প্রবলেম। আরহামের ঠান্ডা গলায় বলা অপমান তেতে উঠলেন তারা। গটগট করে পা বাড়িয়ে চলে গেলেন বিয়ের আসর থেকে। আরিয়ান মেহবিনের কাছে এসে মেহবিনের চোখ মুছিয়ে বলে, কাঁদছিস কেন তুই? তুই না আমার লিটল সিস? এইভাবে একটা শুভ দিনে কয়েকজন বাজে লোকদের জন্য কাঁদবি? দেখ তোর হাব্বিকে, তুই কাঁদলে যে তারও কষ্ট হয়। মেহবিন অশ্রুসিক্ত চোখে আরহামের দিকে তাকাতেই আরহাম তাকে হাত নাড়িয়ে ইশারা করে যেন চোখের জল মুছে নেয়। সে যে কিছুতেই তার প্রেয়সীর চোখের জল সহ্য করতে পারছে না। মেহবিন দ্রুত চোখের জলে মুছে ফেলে। অতঃপর এক পা এগিয়ে আরহামের হাতখানা ধরে প্রাপ্তির হাসি দিয়ে বলে, ধন্যবাদ আরহাম সাহেব, আমার জীবনে আসার জন্য, আমার জীবনে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে তোলার জন্য। জানেন, আজকে নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। আগে শুধু নিজের ভাগ্যকে দোষ দিতাম, কেন এত কষ্ট আমার জন্য। অতঃপর আমার মাথায় আজ একটা কথাই উকি দিল। তা কি জানেন? আরহাম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই মেহবিন মুচকি হেসে বলল, মহান আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি সবসময় কষ্টের পর সুখ দিয়েছেন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। আজ যদি অব্র আমাকে ধোকা না দিত, তাহলে আপনার মতো মানুষকে হয়তো আমার জীবনে পেতাম না। আজ আমি নিজে বলছি, আরহাম সাহেব, আপনার জীবনসঙ্গী হওয়ার সুযোগটুকু দিবেন, থাকতে দিবেন আপনার পাশে, হতে দিবেন আমায় আপনার অর্ধাঙ্গিনী। আরহামও তৃপ্তির হাসি হেসে মেহবিনের হাত দুটো সযত্নে ধরে বলল, হাত যখন ধরেছি তোমার প্রেয়সী, আজীবন সযত্নে আঁকলে রাখবো তোমার হাত জোড়া, শুধু তুমি পাশে থেকো। মেহবিন হাসে। আরহাম মেহবিনকে নিয়ে স্টেজে নিয়ে যায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। অব্র পিছিয়ে যায়। দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে তার। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার এবং মায়রার যখন বিয়ে হয়েছিল তখনই মেহবিনেরও কতটা কষ্ট হয়েছিল। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা অনেকটাই মরণ যন্ত্রণার সমান। আরহাম অব্রের অবস্থা খানিকটা বুঝতে পেরে ঠাট্টার ছলেই বলে, ভাই, তুমি কিন্তু আবার কোথাও যেও না, পেট ভরে বিয়ের খাবার খেয়ে যাবে। তাছাড়া তোমার তো অনেক দায়িত্ব আছে, তাই না? তুমি যেমন মেয়ে পক্ষের, তেমনি ছেলে পক্ষের। মেয়ের খালাতো ভাই আবার ছেলেরও চাচাতো ভাই। তোমার কি কম দায়িত্ব বলো? অব্র আরিয়ানের কথার জবাব দেয় না। সে জানে আরিয়ান তার মজা এখন খুব ভালো করেই নিচ্ছে। সে তো এক প্রকার ঠাট্টার বস্তু হয়ে গিয়েছে। মজনু ও রাহেলাও আরিয়ানের সাথে তাল মিলিয়ে বলে, কি অভ্র ভাই, দেখতাছেন তো আমাদের আরহাম ভাই এখন আপনার সামনে দিয়ে আমাগো ভাবিরে বিয়া কইরা লইয়া যাইব, আর আপনি বৈশা বৈশা চাইয়া চাইয়া দেখবেন আর লুচির মতো ফুলবেন। কথাটি বলেই মজনু এবং রাহেলা অব্রকে আঙুল দিয়ে কাঁচকলা দেখায়। অব্র রাগে অপমানে কষ্টে বেরিয়ে যায়। মেহবিনকে অন্য কারো হতে সে দেখতে পারবে না। অব্র চলে যেতেই আরিয়ান, রাহেলা এবং মজনু ফিক করে হেসে দেয়। কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে দেয়। প্রথমে তিনি মেহবিনকে কবুল বলতে বলে মেহবিন আরহামের দিকে স্মিত হেসে নির্দ্বিধায় কবুল বলে দেয়। আরহামও ফটফট করে অতি দ্রুততার সাথে কবুল বলে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। মেহবিন এবং আরহাম বিয়ের মতো স্নিগ্ধ এবং পবিত্র বন্ধনে নিজেদের আবদ্ধ করে ফেলে সারা জীবনের সাথে। বিয়ে শেষ হওয়ার পরে আরহাম মেহবিনের কানে ফিসফিস করে বলে, আজ থেকে তুমি সত্যি মিসেস আরহাম হাসান তালুকদার হয়ে গেলে প্রেয়সী।
মেহবিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। সেই লজ্জামাখা মুখশ্রীর দিকে তাকিয়ে আরহাম অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। বিয়ের অনেকটা সময় পরে ফারিয়া আসে। তার আজকে পরীক্ষা ছিল, তাই আসতে কিছুটা দেরি হয়ে যায়। ফারিয়াকে দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আরিয়ান, কেননা আজ প্রথমবার সে ফারিয়াকে শাড়ি পরতে দেখেছে। গোলাপি রঙের শাড়ি পরেছে ফারিয়া, বেশ মিষ্টি লাগছে ফারিয়াকে। ফারিয়া আরিয়ানকে দেখেই আরিয়ানের সামনে আসে। ফারিয়াকে দেখে আরিয়ানের ঘোর কাটে। ফারিয়াকে দেখেই আরিয়ান তড়িঘড়ি করে বলে, এতটা লেট হলো যে? এক্সাম ছিল তাই, এর মধ্যে আবার ট্রাফিক জ্যাম, তাই দেরি হয়ে গিয়েছে। ওহো, বিয়েটা কি হয়ে গিয়েছে? কিছুক্ষণ আগে হয়ে গেল। ফারিয়া মন খারাপের সুরে বলে, ইস, আমি মিস করে গেলাম। যাই বলো, আজকের বিয়ের আসরটাকে আরেকটু আলোকিত করতেই বোধ হয় এইভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছো তুমি। আরিয়ানের দুষ্টুমির ছলে বলা কথা বুঝতে পেরে ফারিয়াও মুচকে হেসে বলে, কিন্তু আমার দিকে কি কারো লক্ষ্য রয়েছে? বিয়ে বাড়ির মেয়েদের নজর এখন আরহাম ভাইয়া এবং আপনার উপরই। এইভাবে গোল্ডেন শেরওয়ানি পরে তামিল হিরোদের মতো না আসলে বুঝে আপনার হতো না? আরিয়ান ফারিয়ার দিকে ঝুঁকে বলে। আর ইউ জেলাস? ফারিয়া মুখ ঘুরিয়ে মুচকি হাসে। ফারিয়া এবং আরিয়ানকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন আরহামের মা। তালুকদার বাড়ির নিয়ম, বিয়ের স্টেজ থেকে বাড়িতে প্রবেশ করার সময় নতুন বউকে কোলে নিয়ে বরকে বাড়িতে প্রবেশ করাতে হবে। যথারীতিতে আরহাম মেহবিনকে কোলে নিয়েই বাড়িতে প্রবেশ করে। যদিও মেহবিনের লজ্জা অনুভব হচ্ছিল। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের উপর ফুলের বর্ষণ হয়। বউরূপে আরহামের রুমে বসে আছে মেহবিন। চারদিকে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে তাদের বাসর ঘর। আজ থেকে মেহবিন আরহামের সত্যিকারের বউ। মেহবিন কখনো ভাবেনি তার জীবনে এমন খুশির মুহূর্তও আসবে। বাইরে আরিয়ান এবং আরহামের কাজিনরা আরহামকে ঢুকতে দিচ্ছে না। তাদের ভাষ্যমতে টাকা না দিয়ে বাসর ঘরে ঢোকা যাবে না। মেহবিন ভাবল এইবার একটু চেঞ্জ করে নেওয়া দরকার। তাই মেহবিন খাট থেকে নামতে নিলেই ঘরের লাইট সব বন্ধ হয়ে যায়। মেহবিন ঘাবড়ে যায় তখনই। গর্ভবতী অবস্থায় ডিভোর্স পেপার হাতে নিয়ে অব্রের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মায়রা। সে আজ নিজের মনকে হাজারোবার ক্ষতবিক্ষত করে বুঝিয়েছে অভ্র তার নয়। অভ্র শুধু মেহবিনকেই ভালোবাসে। তাহলে মিছে মিছে বিয়ের মতো সম্পর্কটা বয়ে চলার কোনো মানেই হয় না। মায়রা খুব ভালো করেই বুঝতে পারছে অব্রের কাছে তার কিংবা তার সন্তানের কোনো মূল্যই নেই। তাদের বিয়েটাও এখন অব্রের কাছে বোঝা মাত্র। তাই মায়রা উকিলের সাথে কথা বলে তাদের ডিভোর্স পেপারটা তৈরি করে ফেলেছে। এখন শুধু অব্র সাইন করে দিলেই ডিভোর্সটা হয়ে যাবে। অব্র আজীবনের জন্য মায়রার থেকে মুক্ত হয়ে যাবে। মায়রা একবার ভাবল ছুটে গিয়ে অব্রের রুমে গিয়ে ডিভোর্স পেপারটা দিয়ে আসবে, কিন্তু অব্রের বাড়িতে যাওয়ার সাহসটুকু তো তার আসছে না। কত স্বপ্ন, কতটা আশা নিয়ে অব্রের সাথে অব্রের বাড়িতে প্রবেশ করেছিল, আজ তা নিমিষেই শেষ হয়ে যাবে। মায়রার কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমাট বাঁধে, বুকের ভিতরে ঝড় বইতে থাকে। তবুও মায়রা নিজেকে শক্ত করার প্রয়াস করে। অব্র দেয়ালে মাথা ঠেকিয়ে বসে থাকে। চোখে কেমন জল এসে জমাট বেঁধে রয়েছে, একটু হলেই যেন গড়িয়ে পড়বে। অব্র জোরে শ্বাস নিয়ে মেহবিনের ছবিটা নিয়ে আপন মনে বিড়বিড় করতে থাকে। মেহু, একটা ভুলের জন্যে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আরহামকে বিয়ে করে নিলি মেহু, কেন করলি? আমার যে বড্ড কষ্ট হয় রে। এই সীমাহীন কষ্ট লাঘব করব কিভাবে? ইশরা বেগম তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে এসে বললেন, অব্র বাবা, তোকে এতটা দুর্বল লাগছে কেন? তুই ঠিক আছিস তো? অব্র জড়ানো কণ্ঠে বলল, মা, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এতটা চিন্তা করো না তুমি। ছেলের মুখ দেখে খুব ভালো করে ইশরা বেগম বুঝতে পারলেন ছেলে তাকে মিথ্যে বলছে। ছেলের মিথ্যে বুঝতে পেরে ইশরা বেগম তার ছেলের কপালে হাত রেখে ঘাবড়ে ওঠেন, কেননা অব্রের আগুনের মতো শরীর গরম হয়ে রয়েছে। ইশরা বেগম থার্মোমিটার দিয়ে ছেলের জ্বর দিয়ে মেপে দেখলেন প্রায় 100 ডিগ্রির উপরে জ্বর। ছেলের এত ঘাড় কাঁপানো জ্বর দেখে মুহূর্তেই চোখে জল চলে আসলো ইশরার। বাসর ঘরে হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যাওয়ায় মেহবিনের মনে কিছুটা আতঙ্কে এসে হানা দেয়। সে চটজলদি উঠতে নিলে অনুভব করে তার ঘাড়ে কারো ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে। মেহবিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
নিঃশ্বাসের শব্দেই সে টের পেয়ে যায় পেছনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং তার আরহাম সাহেব। আরহাম তার হাত ধরে আস্তে আস্তে ধরে বারান্দার দিকে নিয়ে যেতে থাকে। চারিদিকে শুধু ঘন কালো অন্ধকার, শুধু চাঁদের আলো এসে বারান্দাকে নিজের আলো দিয়ে আলোকিত করছে। হাতে কোনো কিছুর স্পর্শ পেতে মেহবিন চোখ পিটপিট করে দেখে আরহাম হাঁটু গেড়ে ডায়মন্ডের আংটি মেহবিনের আঙুলে পরিয়ে দিচ্ছে। ছোট্ট ডায়মন্ডের পাথরের আংটিটা অদ্ভুত সুন্দর লাগছে মেহবিনের অনামিকায়। আরহাম হাঁটু গেড়েই মেহবিনকে বলল। মেহবিন স্মিত হেসে বলে, একদম। আরহামও ঠোঁটে চমৎকার হাসি ঝুলিয়ে বলে, জানো প্রেয়সী, আজ আমি ইচ্ছে করে আমাদের ঘরের সব লাইট বন্ধ করে দিয়েছি। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখেছ? আজ যেহেতু আমাদের বাসর রাত, তাই রাতে তোমাকে কি আমি নর্মালভাবে দেখতে পারি? তাই ভাবলাম আমি আমার প্রেয়সীকে বিশেষ রাতে চাঁদের আলোতে দেখব। মেহবিন মাথা নিচু করে ফেলে। আরহাম মেহবিনের হাতে নিজের হাত রেখে মুগ্ধ গলায় বলে, চাঁদের আলোয় তোমার মুখশ্রী কতটা মায়া, কতটা স্নিগ্ধতা ধরা দিচ্ছে। তা যদি তুমি দেখতে, তাহলে নিজের মুখশ্রী প্রেমে পড়ে যেতে। আজ যেমন আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছি নিজের সত্য নববধূকে দেখে। মেহবিন আরেক দফা লজ্জা পেয়ে যায় আরহামের শীতল কণ্ঠে বলা মধুর বাণী শুনে। আরহাম আরেকটি প্যাকেট মেহবিনের হাতে ধরিয়ে দেয়। মেহবিন প্রশ্নবোধক দৃষ্টিতে আরহামের দিকে তাকাতেই আরহাম মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, খুলে দেখো, আরেকটা গিফট তোমার জন্য। মেহবিন বেশ কৌতূহল নিয়েই প্যাকেটটা খুলে দেখে একটা ছবির ফ্রেম। ছবির ফ্রেমটা দেখেই চোখের পানি নিজের বাঁধ ভেঙে গলায় বেয়ে বেয়ে মেঝেতে গড়িয়ে পড়তে থাকে। কেননা ছবির ফ্রেমে আরহাম, মেহবিন এবং মেহবিনের ছোট্ট মেয়ে সন্তানটি রয়েছে, যাকে আরহাম এবং মেহবিন একসাথেই কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চাটা ছবিটাতেও তোয়ালে মোড়ানো রয়েছে, চোখ বুজে আছে, মুখটা অস্পষ্ট। যেমনটি আরহাম হসপিটালে দেখেছিল ঠিক তেমনই ছবিটা এঁকেছে। আরহামের নিখুঁত শিল্পীর ফলে ছবিটাকে জীবন্ত মনে হচ্ছে। মেহবিন চোখ বন্ধ করে ছবিটাকে জড়িয়ে ধরে বুকের মাঝে। আরহাম এগিয়ে এসে মেহবিনের চোখের জল মুছে বলে, একদম কাঁদবে না, কিন্তু আমি আগেও বলেছি আমার প্রেয়সীর চোখের জল আমি সহ্য করব না। যখনই বেবির জন্য মন খারাপ করবে তখনই ছবিটা বের করবে, কেমন? মেহবিন সঙ্গে সঙ্গে আরহামকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আরহাম সাহেব, এতটা মূল্যবান উপহার দেওয়ার জন্য। আরহাম এবার মেহবিনের কানের কাছে গিয়ে শীতল কণ্ঠে বলে, আমারও কিন্তু গিফট পাওনা রইল তোমার কাছে। আরহামের শীতল কণ্ঠে বলা বাণীটা মেহবিনের ভেতরে তোলপাড় সৃষ্টি করে দিল মুহূর্তেই। কি উপহার? খানিকটা কাঁপা কাঁপা গলায় মেহবিন কথাটি বলতেই আরহাম মেহবিনের দিকে এগিয়ে আসতে নিলে মেহবিন তৎক্ষণাৎ নিজের হাত দিয়ে শাড়িটা খামচে ধরে। মনে তার অদম্য ভয় জন্ম নেয়। আরহাম কি আজকে মেহবিনের কাছে তার স্বামীর অধিকার চেয়ে বসবে? কিন্তু মেহবিন তো এখনো সম্পূর্ণভাবে তৈরি নয়, তার তো সময় প্রয়োজন। তা কি আরহাম বুঝবে? মেহবিনকে সম্পূর্ণরূপে অবাক করে দিয়ে আরহাম মেহবিনের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। তারপর নরম গলায় নিজের প্রেয়সীকে বলল, এই অধিকারটুকু আমাকে তোমার দিতে হবে প্রেয়সী, কি দিবে তো? মেহবিন চোখ বন্ধ করেছিল। আরহামের ঠোঁটের স্পর্শে তার শরীরের অনুভূতিগুলো কেমন দুলে উঠছিল। অতঃপর মেহবিন চোখ বন্ধ করেই আলতো হাসে, যার অর্থ সে এই অধিকারটুকু তার আরহাম সাহেবকে দিয়েছে। আরহাম আবারও মেহবিনকে কোলে তুলে নিল। অতঃপর ফুলের বিছানায় মেহবিনকে বসিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রেয়সী, তোমাকে আগে বলেছি, এখনো বলছি, আমি তোমাকে শুধু নিজের পাশে দেখতে চাই সারাটা জীবন। তোমার হাতটা ধরতে চাই। তুমি কখনো আমাদের বিয়েটাকে বোঝা মনে করো না। এই বিয়েটা হলেও কখনো আমি তোমার কাছে নিজের স্বামীর অধিকার কিংবা ভালোবাসা চাইবো না। এতটা নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। তুমি আমার পাশে থেকো, দ্যাটস এনাফ। আরহামের কথা শুনে মেহবিন কিছুটা ভরসা পেল। তাহলে আপাতত গুড নাইট মিসেস মেহবিন আরহাম হাসান তালুকদার। আপাতত আপনি ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আরহাম মেহবিনের গালে হাত রেখে কথাটি বলে উঠে চলে যেতে নিলে মেহবিন আরহামের হাত ধরে আটকে দিয়ে বলে, সোফায় যেতে হবে না, বিছানাতে ঘুমিয়ে পড়ুন। আমার স্বামীর প্রতি আমার এইটুকু ভরসা আছে যে সে বিনা অনুমতিতে এমন কিছু করবে না যাতে আমি অপ্রস্তুত হয়ে পড়ি।
আরহাম আবার কিছুক্ষণ চুপ থেকে মেহবিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমায়, আজীবন ভালোবাসতে চাই। আমাকে ছেড়ে যেও না কখনো, নাহলে তোমার আরহাম সাহেব যে বড্ড একা হয়ে যাবে। তুমি হিনা ছন্নছাড়া হয়ে যাবে তার জীবন। আরহামের আবেগ মাখা কথায় মেহবিন আরহামের বুকে মাথা রেখে দিল পরম শান্তিতে ঘুম। অব্র জ্বরের ঘরে বিড়বিড় করতে লাগলো, মা, আমি তো মেহুকে অনেক ভালোবাসি, তবুও মেহু আমার হলো না, অন্য কারো হয়ে গেল নিমিষেই। সে যে কি কষ্ট রে মা, মরণ যন্ত্রণার থেকেও বড্ড কষ্টকর। ছেলের মুখে এমন কষ্টকর করুণ সুরে বলা আর্তনাদে বুকে কেঁপে উঠল ইশরা বেগমের। নিজেকেই তিনি দুষতে লাগলেন ছেলের এমন পরিণতির জন্য। অব্র আবারও চটজলদি বলে উঠল, না মা, মেহুর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এতটাই খারাপ, এতটাই পাপী যে আমাদের সন্তানটাও পৃথিবীর আলো দেখতে পারলো না। না, মেহু একদম ঠিক করেছে। আমার মতো প্রতারক মেহুর কেন কারো ভালোবাসাই ডিজার্ভ করে না। ইশরা বেগম অব্রের কপালে আবারও হাত দিলেন। না, জ্বর বেড়েই চলছে, ডাক্তারকে এখন ডাকতেই হবে। অব্র এখন তার নিজের অবস্থায় নেই। কথাটি ভেবে ইশরা বেগম দ্রুত ডাক্তার ডাকতে চলে গেলেন। ইশরা বেগমের যাওয়ার পানে এক পলক তাকিয়ে অব্র আবারও দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে। কতটা বিষাদময় হয়ে উঠেছে তার জীবনটা। আহা, কি ভয়ঙ্কর বিষাদময় জীবন। ইশরা বেগম চলে যেতে মায়েরা ঘরে প্রবেশ করে। অব্রকে দেখেই তারও প্রচণ্ড কষ্ট হয়। অব্রের কাছে সে যেতে চাইলেও যেতে পারে না। যদি অব্র তাকে কাছে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয় তখন? অব্র তো এখন তাকে সহ্য করতেই পারে না। মায়েরা দূর থেকেই বলে, অব্র, আমি ডিভোর্স পেপারটা নিয়ে এসেছি, আমি সাইন করে দিয়েছি, তুমি করে দিও, তাহলে তুমি আমার থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। খুব স্বাভাবিক কথাটি বললেও মায়রার কথায় স্পষ্ট লুকায়িত ছিল অব্রের জন্য এক সমুদ্র পরিমাণ অভিমান। মেহবিনকে জড়িয়ে ধরে আরহাম অনুভব করল তার সদ্য বিবাহিত বউ তার বুকেই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বউয়ের ঘুমন্ত মুখের দিকে আরেক দফা হাসল আরহাম। জানালার দিকে আরেক পলক তাকিয়ে দেখতে পেল চাঁদ মেঘের মাঝে নিজেকে ধীরে ধীরে কিভাবে লুকিয়ে ফেলছে। যেন আজ তার বিরাট অভিমান হয়েছে। অভিমান হওয়াটাই স্বাভাবিক। সে যেন খুব ভালো করেই বুঝতে পারছে তার থেকেও সুন্দর কেউ আছে আরহামের চোখে। সে আর কেউ নয় আরহামের প্রেয়সী। তাই তো মাঝে নিজেকে আড়াল করছে। নিজের উদ্ভট চিন্তাগুলো মাথায় আসতেই আপন মনে হাসে। তার এই মায়াবী বউ তাকে এবার সত্যি পাগল করে ছাড়বে। আরহামের কাছে সবকিছু যেন নিছক স্বপ্নের মতো মনে হচ্ছে। সে কখনোই ভাবেনি সে তার প্রেয়সীকে তার বউরূপে পাবে। আরহাম মেহবিনের হাত জোড়া নিজের গালের সাথে মিশিয়ে বলে, ভালোবাসি তোমায় রেখে দেবো মনের গহীনে। যদি তুমি দূরে যেতে চাও তবে জোর করে হলেও তোমাকে নিজের কাছে রেখে দেব। মাইন্ডেড। কথাটি বলে আরহাম পুনরায় মেহবিনের কপালে ভালোবাসার পরশেকে দিয়ে মেহবিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জ্বরের ঘরে থাকলেও অব্র স্পষ্ট শুনতে পারছে মায়ার অভিমানে সিক্ত প্রতিটা বাণী। অব্র দেয়ালে মাথা টেকিয়েই বিদ্রুপের হাসি দিয়ে বলে, তুমি নও, আমি তোমাকে মুক্তি দিব মায়েরা। তুমি আমার থেকে দূরে থাকো, মেহফিনের মতো নতুন জীবন শুরু করো, পারলে আমায় ক্ষমা করে দিও। অব্র একদমই কথাগুলো বলে দিল। কি সহজেই, একটুও বাদল না। মায়রাকে কতটা সহজ করে বলে দিল। মায়রার ঠোঁট চেপে কান্না আসলো। কান্নাগুলো গলায় কেমন যেন দলা পাকাচ্ছে। মায়রা খানিকটা কেঁদেই বলল, তুমি আমাকে সহ্য করতে পারো না, ঠিক আছে, কিন্তু প্লিজ আমাকে এইটা বলো না যে অন্য কারোর সাথে নিজের জীবনটা জড়াতে। আমি তোমাকে ভালোবাসি। অব্র এবার মায়রার দিকে তাকিয়ে কাতরতার সুরে বলল, তাই তো বলছি, আমাকে ভালোবেসো না মায়েরা। আমাকে ভালোবাসলে শুধু যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না। মায়রাকে আর কোনো প্রকার বাণী উচ্চারণ করার সুযোগটুকু দিল না অব্র। অসুস্থ শরীর নিয়ে ঢুলুঢুলুভাবে মায়রার কাছে এসে মায়রার হাত ধরে দরজার কাছে নিয়ে আসলো। অব্রের স্পর্শ পেয়ে চমকে গেল মায়রা। অব্রের শরীর যেন আগুনের মতো গরম হয়ে রয়েছে। মুহূর্তে অব্রের জন্য মনে এক ঝাঁক ভয় বাসা বেঁধে নিল। অব্র মায়রাকে দরজার কাছে নিয়ে গিয়েই হাত ছেড়ে দিল। অতঃপর নিষ্প্রাণ কণ্ঠে বলল, আমিও ডিভোর্স পেপার সাইন করে দিব। যদিও বেবির ডেলিভারির পরে তা কার্যকর হবে। কার্যকর হওয়ার পরে নতুনভাবে সব কিছু শুরু করো মায়েরা।
মায়রা মাথা নিচু করে চোখের জল ফেলছে। আচ্ছা, অব্র কি একবারও ভাবছে না তার এমন কথায় কতটা কষ্ট হচ্ছে মায়রার? আমাকে ভুলে যাও মায়েরা, আমি ঘৃণার যোগ্য, ভালোবাসার নয়। অব্র আর অপেক্ষা করল না, কথাটি বলে মায়রার মুখের সামনে দরজাটা আটকে দিল। মায়রা আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো অব্রের দরজার দিকে। সকালের সূর্যের তীব্র আলো জানালা ভেদ করে খানিকটা মুখে এসে পড়ল মেহবিনের মুখশ্রীতে। চোখ বন্ধ করেই মেহবিনের কপাল কুচকালো খানিকটা। নিজেকে আরহামের বক্ষে আবিষ্কার করলো। পরক্ষণেই তার চোখ গেল তার শাড়ির উপর, কেমন এলোমেলো হয়ে রয়েছে। এই একটা ঝামেলা মেহবিনের, সে শাড়ি পরলেই শাড়িটা এলোমেলো হয়ে যায়। মেহবিন ভালো করে খেয়াল করে দেখলো তার শাড়ি খুব একটা ভালো অবস্থাতে নেই। এই অবস্থায় আরহাম তাকে দেখলে তার তো লজ্জায় মরণ ঘটবে। মেহবিন আরহামের থেকে নিজেকে সরানোর চেষ্টা করলেই আরহাম জেগে যায়। সে ঘুমো ঘুমো কণ্ঠে মেহবিনকে বলে, এত সকাল সকাল নড়ছো কেন? চুপচাপ ঘুমিয়ে থাকো। মেহবিন খানিকটা নিচু গলায় বলল, আমি এখন ঘুমাতে পারবো না, আমাকে ছাড়ুন। মেহবিনের কণ্ঠে স্পষ্ট লজ্জার আভাস ছিল। আরহাম চোখ বন্ধ করেই বলল, এতটা লজ্জা পাওয়ার তো কিছুই নেই। আমি তো কিছুই দেখছি না, আমি কিন্তু চোখ বন্ধ করেই রেখেছি। আরহামের কথা বলার ভঙ্গিমাতে দুষ্টুমির আভাস পেল মেহবিন। মেহবিন চোখ বড় বড় করে দ্রুত ছিটকে দূরে সরে গেল আরহামের থেকে। নিজের লজ্জাকে ঢাকতে দ্রুত বাথরুমে গেল। আরহাম চোখ বন্ধ রেখেই মুচকি হাসল। ওয়াশরুম থেকে বেরিয়ে মেহবিন দ্রুত শাড়ি চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে লাগলো। আরহাম ল্যাপটপ নিয়ে বসেছিল। সামনে থাকা সদ্য স্নান নেওয়া রমণীকে দেখে তার আঁখে জোড়া কিছুক্ষণ স্থির হয়ে গেল। মেহবিন আপন মনে ভেজা চুলগুলো মুছতে লাগলো। আরহাম ল্যাপটপটা বিছানায় রেখে ধীর পায়ে মেহবিনের কাছে গিয়ে মেহবিনের চুলগুলো মুছে দিতে লাগলো সযত্নে। অতঃপর মেহবিনের কাছে গিয়ে অতি শীতল কণ্ঠে বলে উঠল, রাতে তো তেমন কিছু হয়নি, সবকিছু নর্মাল ছিল। তাহলে শীতের সকালে গোসল করলে কেন? ঠান্ডা লেগে যাবে তো। আরহামের কথায় আরেক দফা লজ্জা পায় মেহবিন। মুখের লজ্জায় লাল রং এসে ধরা দেয়। আরহামের আজ হয়েছেটা কি? কথায় কথায় শুধু মেহবিনকে লজ্জা দিচ্ছে। মেহবিনকে লজ্জা পেতে দেখে আরহাম বেশ মজা পাচ্ছে। আরহাম আবারও মেহবিনের লজ্জামাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, ওগো প্রেয়সী, তুমি কি জানো তোমার লজ্জামাখা মুখশ্রী আমাকে কতটা আসক্ত করে? তাই তো তোমার আরহাম সাহেব অসভ্য হয়ে উঠছে প্রতিনিয়ত। মেহবিন নিচের দিকে তাকিয়ে আলতো হাসে। তখনই সেখানে আবির্ভাব ঘটে আরিয়ানের এবং মেহবিনকে এতটা কাছাকাছি দেখে দ্রুত পিছনে ঘুরে বলে, সরি নিউ কাপল, আসলে আমি ভুলে গিয়েছিলাম। এখন তো তোমাদের রোমান্স টাইম, আমি ভুল টাইমে চলে আসলাম। আই এম সো সরি। মেহবিন এবং আরহাম একে অপরের থেকে তাড়াতাড়ি দূরে সরে আসলো। মেহবিন আর কথা না বাড়িয়ে নিচে চলে আসলো। আজ এই দুই ভাই তাকে শুধু লজ্জায় দিচ্ছে। মেহবিন রান্নাঘরে গিয়ে আরহামের মাকে সাহায্য করলো। আরহাম মেহবিনকে চলে যেতে দেখে আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, রোমান্সের 12টা বাজিয়ে আবার সরি বলছিস? তুই জাস্ট রেডি হয়ে থাক। তুই যখন বিয়ে করবি তখন তোর এবং তোর বউ রোমান্সের টাইমও আমি এমনভাবে এন্ট্রি নিয়ে তোকে সরি বলবো, তখন দেখবো তোর কেমন লাগে। আরহামের কথায় আরিয়ানের মুখ পাষাণ হয়ে গেল। সে দ্রুততার সাথে বলল, ইটস নট ফেয়ার ভাই। আমার জন্য এটাই ফেয়ার। আরহামের পাল্টা জবাবে আরিয়ান তার বিপক্ষে কিছু বলতে যাবে, তখনই তার ফোনটা বেজে উঠল। অজ্ঞতা সে আর কিছু বলতে পারল না। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ফারিয়ার ফোন। সে বিড়বিড় করে বলল, ভাই নিশ্চয়ই ম্যাজিক জানে, না হলে বইয়ের কথা বললো আর তারই ফোন চলে আসলো। কি বললি তুই? কিছু না, আমি আসছি ভাই। আরিয়ান কথাটি বলে এক প্রকার কেটে পড়ল। মেহবিন বারান্দায় দাঁড়িয়ে ফুলের গাছে পানি দিচ্ছিল। আরহামের বারান্দা বেশ বিশাল। বিশাল এই বারান্দাটিতে বিভিন্ন ফুলের সমাহার। এই ফুলের সমাহারে মেহবিন প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তখনই হুট করে মেহবিন পা পিছলে পড়ে যেতে নিলে আরহাম মেহবিনের কোমর চেপে ধরে নিজের বুকের মাঝে আবদ্ধ করে রাখে। অব্রের দৃশ্যটি দেখে নিজেকে সামলাতে পারে না। আখি জোড়ায় জলগুলো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অব্রের গাল বেয়ে গড়িয়ে পড়ছে। অব্রের শরীরে জ্বর থাকা সত্ত্বেও সে আজ অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল। অব্রের অফিসটি যাওয়ার পথে আরহামের বাড়িটি পড়ে।
অব্র যখন গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল তখনই বারান্দায় মেহবিনকে দেখে গাড়ি থামিয়ে দেয়। নিষ্প্রাণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার ভালোবাসার মানুষটির দিকে। যদিও সে জানে তার ভালোবাসার মানুষটি এখন অন্য কারো, তবুও ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার লোভ অব্র কিছুতেই সামলাতে পারল না। তখনই তার সামনে ঘটনাটি ঘটে গেল। আরহাম এবং মেহবিনকে এত কাছে দেখে তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি ঘুরিয়ে ফেলল তৎক্ষণাৎ। মেহবিন আরহামের বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। আরেকটু হলেই সে পা পিছলে পড়ে যেত বারান্দা থেকে। মেহবিন আরহামের বুকে মাথা রেখে স্পষ্ট শুনতে পারছে আরহামের হৃদয়ের স্পন্দন কতটা গতিশীল হয়ে গিয়েছে। হয়তো সেও কিছুক্ষণ এর জন্য ভয় পেয়ে গিয়েছিল তার প্রেয়সীকে হারানোর। আরহাম কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে মেহবিনকে নিজের থেকে ছাড়িয়ে নিল। অতঃপর মুখের গাম্ভীর্য ভাব এনে মেহবিনের বাহু চেপে ধরে ক্ষিপ্ত গলায় বলে, হাউ স্টুপিড ইউ আর মেহবিন। এতটা স্টুপিডের মতো সারাদিন কাজ করো কেন? একটু হলেও তো দুতলা থেকে পড়ে যেতে, তখন কি হতো বলো? মেহবিন, তুমি তোমার স্টুপিড কাজ কখনো বন্ধ করবে না, তাই না? একটু দেখে শুনে কাজ করা যায় না? না, আপনি তো করবেন কেন? আপনি তো একজন স্টুপিড মেয়ে। আরহামের রাগে শরীর বলতে গেলে এক প্রকার কাঁপছে। মেহবিনকে নিয়ে ঠিক তার কতটা ভয় তা তার বকাতেই খুব স্পষ্ট বোঝা যায়। অন্যদিন হলে আরহামের বকা খেয়ে মেহবিন নাক ফুলিয়ে থাকতো না, হয় পাল্টা উত্তর দিত, কিন্তু আজ সে তা করবে না। সে স্মিত হেসে আরহামের বুকে মাথা রেখে বলে, এত কিসের চিন্তা আপনার বলুন তো? আরহাম হতাশ হয়ে কিছুটা ঠান্ডা গলায় বলল, তুমি বোঝো না কেন? উহুম। যদি তোমাকে কখনো হারিয়ে ফেলে তবে মরণ ঘটবে আমার। তাই আমার জন্য হলেও তোমাকে আমার চাই আজীবন। ভালোবাসি বলে এতটা ভয়, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয় আমার ভেতরটা পড়ে যাচ্ছে। সেই সাধ্য যে আমার নেই। আপনি ভালোবেসে আমায় নিজের বুকে আবদ্ধ রাখুন, কথা দিচ্ছি হারিয়ে যাব না কখনো। ফারিয়ার ফোন পেয়ে আরিয়ান ফোনটা রিসিভ করে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ বউ বলো। বউ নামক উদ্ভট ডাকটি শুনে বিষম খেয়ে গেল ফারিয়া। তার কাছে বউ ডাকটি উদ্ভটই বটে। তার জানা মতে সে এখনও সিঙ্গেল আন্ডা বাচ্চা, তাহলে সে কেন অন্য কারো বউ হতে যাবে? এই, আপনি কাকে বউ বলছেন? নাম্বারটা ভালো করে দেখেছেন তো? আপনি ভুলে আপনার জিএফ এর জায়গায় আমাকে বউ ডেকে ফেলেছেন। আরিয়ান বিড়বিড় করে বলে, এমনি এমনি কি আর এক্সামে ফেল করে? গাধি একটা বোঝেও না যে আমি ওকে বউ ডেকেছি। যাকগে, গাধি হলেও আমার হবু বউ তো। আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে গাধিটাও আরিয়ান হাসান তালুকদারের মতো চালাক হয়ে যাবে। এই, কি বলেন আপনি? কি এত বিড়বিড় করছেন? না মানে তুমি হয়তো ঠিকই বলেছো, আমি গার্লফ্রেন্ড ভেবে তোমাকে বউ ডেকে ফেলেছি। আরিয়ানের গার্লফ্রেন্ড আছে শুনে চোখ মুখে অন্ধকার নেমে আসলো ফারিয়ার। সে মন খারাপের সুরে বলে, আপনার গার্লফ্রেন্ড আছে? আরিয়ান ভাবলো ফারিয়াকে কিছুক্ষণ না জ্বালালে মন্দ হয় না, তাই একটু একটু মিথ্যে বললে খুব একটা ক্ষতি হবে না। সেও দেখতে চায় ফারিয়ার মনে তার জন্য আদৌ কোনো অনুভূতি আছে কিনা। তাই আরিয়ানের মিথ্যেটাই ফটফট করে বলে দেয়, হ্যাঁ তার অবন্তী নামে একটি গার্লফ্রেন্ড আছে। যদিও অবন্তী শুধুমাত্র আরিয়ানের বানানো নাম মাত্র। ফারিয়া কথাটি শুনে আরিয়ানের সাথে আর কথা বলে না, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। কেন যেন তার একদমই ভালো লাগছিল না, কেমন করে যেন বুকটা কেঁপে উঠল। আচ্ছা, তার এত খারাপ লাগছে কেন? আর অবন্তী বা কে? তাকে সামনে পেলে ফারিয়া নিশ্চিত পানিতে চুবিয়ে রাখত। ফারিয়া মুখ ফুলিয়ে বলে, আমার ছোট্ট মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরঘুর করছে। ডক্টর সাহেবের জিএফ আছে, এতে আমার কি? আমার এত রাগ উঠছে কেন? ফোনটা কেটে আরিয়ান বসে থেকে ফিক করে হেসে দেয়। সে খুব করেই বুঝতে পারছে ফারিয়া এখন নিশ্চয়ই খুব রেগে গিয়েছে। আরিয়ানের এখন রাগে হিংসুটে মুখটাকে খুব করে দেখার ইচ্ছা। আরিয়ান ফারিয়াকে ফোন করার আগেই আরিয়ানের মা আরিয়ানের কানে মোলা দিয়ে বলে, ওরে পাজি ছেলে, তাহলে তুমি তলে তলে এইসব করো? নিজের মাকে দেখে ঘাবড়ে যায় আরিয়ান। তার মানে এখন সে শেষ। আরিয়ান তুতলিয়ে বলে, মা আমি আবার কি করলাম? ওরে আমার ছেলেটারে, কি মাসুম, কিচ্ছু জানে না। যাকে জ্বালাচ্ছিলে সে কে রে? নাম কি তার? আরহাম অফিসে বসে ঘেটে ঘেটে ফাইল দেখছে। তাহসান আরহামের পাশে বসে কিছুক্ষণ চুপ করে এদিক সেদিক তাকাতে থাকে।
তাহসানকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। কয়দিন পরে তার বিয়ে রুষার সাথে। হ্যাঁ, রুষাও তাহসানের সাথে কয়েকদিন পরে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তাহসান অনেক আগে থেকেই রুষাকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ করতে পারত না, কেননা রুষা আরহামকে ভালোবাসত। যখন রুষা একেবারে ভেঙে পড়ে তখন তাহসান তার মনের কথা খুলে বলে রুষাকে। রুষাও ভেবেচিন্তে অতীতকে ভুলে তাহসানের সাথে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়। সে জানে মরিচিকার পেছনে ছুটলে শুধু কষ্টই পাওয়া যায়। আরহাম ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলে, এত কিসের চিন্তা করছিস তুই? ভাই, কয়েকদিন পর বিয়ে আর আমাকে ভুলে গেলি? তাহলে তো খুশি হওয়ার কথা তোর। আমি তো খুশি, বাট আমার হবু বউ আমাকে এখনই পাগল করে ছাড়ছে। তার কি হবে? দিনরাত শুধু শপিং শপিং। এর বিয়ের কেনাকাটা আর শেষ হয় না। কি জানি, বিয়ের পর মনে হয় পুরো শপিং মলটাই তুলে আনবে। হবে কি করে? এখন তো সবে শুরু। বিয়ে করো চান্দু, আগে 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 দেখো হোতা হে ক্যা। কথাটি বলে আরহাম তাহসানের দিকে বাঁকা হাসি নিক্ষেপ করলো। তাহসান ক্ষেপে উঠল। সে আছে নিজের জ্বালায়, আর ফাজিল বন্ধুটা কিভাবে মজা নিচ্ছে। তাহসান কোনো প্রকার বাণী উচ্চারণ করার আগে হুড়মুড়িয়ে একটা মেয়ে বিনা অনুমতিতে ঢুকে পড়ল। মেয়েটা সালোয়ার কামিজ পরে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়সে বেশ ছোট হবে। মেয়েটা আরহামকে দেখেই বলল, আপনি আরহাম হাসান তালুকদার, তাই না? আরহাম হ্যাঁ বোধক মাথা নাড়ায়। মেয়েটি লাফিয়ে উঠে আরহামের কাছে এক প্রকার ঘেঁষে দাঁড়িয়ে বলে, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমি আরহাম দ্য গ্রেট আর্কিটেক্টের সামনে দাঁড়িয়ে আছি। জানেন, আপুর কাছে আপনার নাম অনেক শুনেছি। লাইফের ফার্স্ট ক্রাশ আপনি। আরহাম মেয়েটার কথায় ভরকে গিয়ে তাহসানের দিকে তাকাতেই তাহসান দাঁত কেলিয়ে বলে, রুষার কাজিন তন্নি বিয়ে উপলক্ষে রুষাদের বাসায় এসেছে। তোর কথা অনেক শুনেছে, তাই ছুটে অফিসে চলে এসেছে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আরহাম তন্নির দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলে, ও আচ্ছা, তুমি রুষার কাজিন? আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। ওকে। আরহাম উঠতে নিলে তন্নি তাকে ব্যাঘাত ঘটিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? উনি বিবাহিত। শক্ত মুখে কথাটি বলে মেহবিন কেবিনে জবাব দেয়। মেহবিন আজকে আরহামের জন্য নিজ হাতে খাবার বানিয়ে অফিসে নিয়ে এসেছিল। তখনই তার সামনে ঘটনাটি ঘটে। মুহূর্তে তার রাগে নাক লাল হয়ে ওঠে। বাচ্চা একটা মেয়ে কিনা বলে মেহবিনের স্বামী তার ত্রাস। মেহবিন কি আর দাঁড়িয়ে থাকতে পারে? সে সঙ্গে সঙ্গে কেবিনে প্রবেশ করে আরহামের জন্য নিয়ে আসা টিফিনের বাটিটা রেখে জোর করে হাসার চেষ্টা করে বলে, আমি তার ওয়াইফ, মিসেস আরহাম হাসান তালুকদার। বুঝতে পুস্কি? এবার তুমি আসতে পারো, উনি এবার খাবেন। তন্নি মুখটা কাঁদো কাঁদো করে বেরিয়ে গেল। তাহসানও মুচকি হেসে তন্নির পিছনে গেল। আরহামের কপালের বলি রেখায় গভীর ভাঁজ পড়ল। সে হাত দুটো আড়াআড়ি ভাবে ভাঁজ করে মেহবিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি হলো? কেন, আপনি দেখতে পেলেন না মেয়েটা আপনার গায়ে কিভাবে পড়ছিল? ক্ষিপ্ত গলায় কথাটি বলে মেহবিন। আরহাম দুষ্ট হাসি দিয়ে মেহবিনের কানের কাছে গিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, তাই বলে কি আমার বউয়ের হিংসা হচ্ছে? আচ্ছা, তুমি কি আমায় সত্যি ভালোবেসে ফেললে? দেখো, জেলেসে কিন্তু ভালোবাসার লক্ষণ। আরহাম দুষ্টুমির ছলে কথাটি বললেও কথাটি গভীরভাবে দাগ কাটে মেহবিনের মনে। সত্যিই তো, তার এত রাগ হচ্ছিল কেন? তবে কি সে সত্যি ভালোবেসে ফেলল তার আরহাম সাহেবকে? রাত প্রায় ৩টা। মেহবিন প্রতিদিনের মতো নিশ্চিন্তে আরহামের বুকে নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছিল। তখনই তার ফোনটি বেজে ওঠে। ফোনের শব্দে আরহামও জেগে ওঠে। মেহবিন তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করার পরে এমন কিছু শুনে যা শুনে মুহূর্তেই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। গাল বেয়ে অজান্তেই অশ্রুপাত ঘটে। অব্র আত্মহত্যা করেছে কথাটি শুনে এক প্রকার স্তব্ধ হয়ে বসে থাকে মেহবিন। চোখের কোণে জল চিকচিক করতে থাকে। প্রাক্তনের এমন দুঃসংবাদ শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মেহবিনকে চুপ থাকতে দেখে আরহাম নিজেই মেহবিনের থেকে ফোনটা কানে নিয়ে শুনতে পায় ইশরা বেগমের গলা ফাটানো আর্তনাদ। অব্র নাকি নিজের হাত কেটে ফেলেছে।
হাত থেকে নির্গত রক্ত ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইশরা বেগম ছেলের জন্য খাবার নিয়ে এসে এই কাণ্ড দেখে মুহূর্তেই থমকে যান। রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে শুয়েছিল তার ছেলে। নিজের একমাত্র ছেলেকে এই অবস্থায় দেখে শব্দহীনভাবে মেঝেতে বসে কাতরাতে লাগলেন। অতঃপর পাড়ার কয়েকজন মিলে অব্রকে হাসপাতালে নিয়ে গিয়েছে। অব্রের মা আর অপেক্ষা করে না। তিনি বুঝে গিয়েছেন আজ মেহবিনকে না পাওয়ার কষ্টেই তার ছেলে এমন একটা কাজ করেছে। তাই তিনি দ্রুত মেহবিনের নাম্বারে ফোন দিয়ে জানান বিষয়টি। ঘটনাটি শোনার পরে আরহামের মাথাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন একটা মুহূর্তে তার ঠিক কী করা উচিত সে বুঝতে পারছে না। যতই হোক অব্র তার ভাই, তার ভাইয়ের এমন পরিণতি সে কখনোই আশা করেনি। আরহাম মেহবিনের দিকে তাকাতে এসে দেখতে পায় মেহবিন নির্বিকার ভঙ্গিতে ঠায় বসে আছে। অশ্রুগুলো বাঁধন ছাড়া হয়ে শান্ত ভঙ্গিতে গড়িয়ে পড়ছে।